দর্শকরা, খুল্লাম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের আর বেশি দিন দেরি নেই। তো শিলচর বিধানসভা আসনে যে লড়াইটা এবার আমরা দেখতে পাচ্ছি, সেটা কতটুকু কি হবে সেটা পরে আমি বিশ্লেষণ করছি। প্রথমে বলে রাখি যে বিজেপির কে প্রার্থিত্বের দাবিদার আমরা দেখিয়েছি। আজকে একটু কংগ্রেসের তালিকাটা দেখে নেব। এর আগে জানাই, কংগ্রেস গত 3টা নির্বাচনে ক্রমান্বয়ে বেশি ভোটে এই শিলচর আসনে হেরে আসছে। তবে এবার চিত্রটা একটু ভিন্ন। ডিলিমিটেশনের পর শিলচরের যে চিত্রটা দাঁড়িয়েছে শিলচর বিধানসভা আসনে, সেখানে 70% ভোট হিন্দু, 30% মুসলমান, এরকম একটা মোটামুটি এরকম একটা অনুপাত। আগে যেটা ছিল 20%, অর্থাৎ এখানে মুসলিম ভোট বেড়েছে, হিন্দু ভোট কমেছে। অর্থাৎ ভালো যদি হিন্দু প্রার্থী কেউ থাকেন এবং তিনি যদি মুসলিম ভোট একটা হিন্দু ভোটের একটা মোটামুটি বড় অংশ নিতে পারেন, তাহলে কিন্তু এখানে একটা বিজেপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অনেকে এই অঙ্কটা হয়তো বুঝছেন না, অনেকেই ভাবছেন শিলচর আগের মতো রয়ে গেছে, কিন্তু না, শিলচরের জনবিন্যাস কিন্তু অনেকটা পাল্টে গেছে। ঠিক এরকম অবস্থায় আমরা শিলচরের যে প্রার্থীর যে তালিকাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা একটু আমরা তাকিয়ে নিই কারা কারা নির্বাচনে লড়তে আগ্রহী এখন পর্যন্ত। তো আপনাদের আমি শিলচরের জনবিন্যাসটা বোঝালাম, এটাও বোঝালাম যে চাহিদা বিজেপি টিকিটের বেশি, কারণ প্রতিদিনই বিজেপির টিকিটের চাহিদা বেড়ে চলছে। কারা কারা আছেন আমি এদের নাম আর বলছি না, আপনারা জানেন। আজকে আমি শুধু কংগ্রেসকে দিয়ে আলোচনা করব। কাকে প্রার্থী করবে সেটা নিয়ে এখনো চর্চা চলছে। সম্প্রতি কংগ্রেসের পর্যবেক্ষকরা এসেছিলেন এবং তাদের কাছে যারা লড়তে ইচ্ছুক তারা গিয়েছেন এবং তারা তাদের নাম দিয়ে এসেছেন। তো প্রথম আমরা যে তালিকাটা দেখলাম, এই তালিকাটাতে আমরা দেখলাম যে এমনিতে সাধারণভাবে একটা চর্চা চলছে যে কংগ্রেসের টিকিটের মূল দাবিদার দুইজন হবেন, অভিজিৎ পাল এবং গতবার যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি, অর্থাৎ তমাল বণিক। কিন্তু দেখা যাচ্ছে যে তমাল বণিক কিন্তু এই মুহূর্তে লড়াইয়ে আসতে আগ্রহী নন। এটা আমি একটু পরে আসছি। আগে দেখে নিই যে হাইকমান্ডের যে তালিকাটা পর্যবেক্ষকদের কাছে এসেছে, তারা যে নামগুলো পেয়েছেন সেই নামগুলো আমি বলছি। 1 নম্বরে রয়েছে অভিজিৎ পালের নাম, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, তার নামটা রয়েছে 1 নম্বরে। তারপর আছে সুজল বণিকের নাম, দুটো নাম আছে এখানে। সুজল বণিকের নাম, সুজল বণিক আপনারা জানেন যে 20 নম্বর ওয়ার্ডের বিদায়ী পুর কমিশনার, এবং তার নাম আছে 2 নম্বরে। তো সুজল বণিকের নাম কেন আছে এই বিষয়টা আমি একটু পরে আসছি। কিন্তু আমি আশ্চর্যজনকভাবে দেখলাম এই যে তালিকাটা এই পর্যবেক্ষকরা নিয়ে গেলেন, সেই তালিকায় তমাল বণিকের নাম নেই। এ সম্পর্কে আমি তমাল বণিকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি নির্বাচনে লড়বেন কিনা এখনো ঠিক করেননি, কারণ নির্বাচন মানেই একটা অনেক ঝুঁকি নেওয়া, সময় এবং অর্থের ব্যাপার রয়েছে। তো এগুলো সামাল দেওয়া তার পক্ষে এই মুহূর্তে তিনি একটা চিন্তা ভাবনা করবেন। তো এই মুহূর্তে তিনি নির্বাচনে লড়তে চান বা টিকিট চান এরকম কোনো জায়গায় তিনি এই মুহূর্তে নন। আগামীতে কি হবে সেটা পরে দেখা যাবে। অর্থাৎ এই মুহূর্তে তাহলে দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে টিকিটের দাবিদার বলবো না, নাম তো উঠে আসছে। তো এখানে অভিজিৎ পালের নাম প্রথমেই আসছে, এবং অভিজিৎ পাল আপনারা জানেন যে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি। অভিজিৎ পালের যদি আমরা রাজনৈতিক গ্রাফটা দেখি, তাহলে আমরা দেখব যে 1998 সালে তিনি কংগ্রেসে যোগ দেন NSUI এর ছাত্র সংগঠন NSUI এর মাধ্যমে, অর্থাৎ ছাত্র সংগঠনের মাধ্যমে তার কংগ্রেসে যোগদান। 2005 সালে তিনি হন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। 2012 সালে নির্বাচিত যুব কংগ্রেস সভাপতি। সেই সময় যুব কংগ্রেস সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে যুব কংগ্রেস সভাপতি নির্বাচিত হতো প্রথমবারের জন্য, এবং প্রথমবার তিনি জয়লাভ করেছিলেন। 2015 সাল থেকে তিনি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। 2023 সালে তিনি হয়ে যান তিনি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি পদে নিযুক্তি পান, এবং সেই থেকে তিনি জেলা কংগ্রেসের সভাপতি, কাছাড় জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এবং তার কিছু কর্মকাণ্ডের মধ্যে ভাষা স্টেশনের দাবিতে তিনি অনুসরণ করেছেন, এবং ডিলিমিটেশন আন্দোলনে তিনি বিরোধী আন্দোলনে তিনি একটা মুখ্য ভূমিকা নিয়েছেন। এটা আমরা অভিজিৎ পালের ক্ষেত্রে দেখেছি। সুজল বণিকের নামটা এখানে এসেছে, এর কারণটা আমি ঠিক ধরতে পারছি না। তবে সুজল বণিক কিন্তু কোনোদিন কোনো জায়গায় বলেননি যে তিনি বিধানসভায় লড়তে চাইছেন। এটা হয়তো এমন হতে পারে যে পর্যবেক্ষকরা একটা নাম নিয়ে যাবেন গুয়াহাটি থেকে এই শিলচরে এসে, এটা তো হয় না। আরেকটা নাম নেওয়ার জন্য হয়তো সুজল বণিকের নামটা এখানে রাখা হয়েছে, এবং সুজল বণিকও একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী, এটা বলার অপেক্ষা রাখে না। তো আপনারা বিজেপির সঙ্গে কংগ্রেসের যদি তুলনামূলক বিচার করেন, তাহলে দেখবেন যে কংগ্রেসের প্রত্যাশীর চাহিদা কিন্তু অত্যন্ত অল্প, এবং কার্যত একটাই প্রত্যাশী। কারণ তমাল বণিক যেহেতু এই মুহূর্তে লড়াইয়ে আসতে চাইছেন না, তো সেখানে একচ্ছত্র আধিপত্য অভিজিৎ পালেরই থাকবে। অভিজিৎ পাল এখন জেলা সভাপতি, এবং তিনি
গৌরব গগৈকে বা হাইকমান্ডকে বলেছেন যে আপনারা আমাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিন, কারণ আমি বিধানসভা খেলতে চাই। ইতিমধ্যে রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন যে কোনো জেলা সভাপতিরা নির্বাচন খেলতে পারবেন। অর্থাৎ ধরে নিতে পারি যে সভাপতি পদ থেকে এবার অভিজিৎ পাল নিজে থেকেই সরে যাবেন, কারণ তার কাছে এখন বড় লক্ষ্য হলো শিলচরে বিধানসভার নির্বাচন লড়া। এখন প্রশ্ন হলো, শিলচরের মতো একটি আসনে কোন সাহসে বা কিসের উপর ভিত্তি করে তিনি এই ঝুঁকিটা নিচ্ছেন? জেলা কংগ্রেস সভাপতি তো একটা নিশ্চিত পদ ছিল, মোটামুটি ভালোই ছিল, তো এখানে কেন বিধায়কের মতো ঝুঁকিপূর্ণ পথ? এখানে তাহলে কি কংগ্রেস এখানে কি করতে পারে? আসলে কংগ্রেস চাইছে যে শিলচর শহর, আপনি সারা ভারতের রাজনীতির সঙ্গে শিলচর রাজনীতিকে এই মুহূর্তে আপনি মেলাতে পারবেন না। এর নানা কারণ রয়েছে। কারণ শিলচরে গত কয়েক বছরে মানুষের অনেকগুলো খুব পুঞ্জীভূত হয়েছে, এগুলোকে হাতিয়ার করে হয়তো কংগ্রেস চাইছে একটা বাজিমাত করতে। কিন্তু যখন বিজেপির হাওয়া উঠে তখন তখন কতটুকু তিনি সামলাতে পারবেন সেটাই দেখার বিষয়। তো অভিজিৎ পাল এখানে চাইছেন যে তার ভিড়টা শিলচর শহরে মজবুত করার তিনি চেষ্টা করছে। ইতিমধ্যে শহর কংগ্রেসের বিভিন্ন কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ বিজেপিকে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে চাইছে কংগ্রেস। এবং যেহেতু এই মুহূর্তে অভিজিৎ পাল ছাড়া কোনো নাম উঠে সুনীল বণিক আসছে, তবে তিনি তেমন একটা সামনে নন। তো সেখানে আমরা ধরে নিতে পারি যে অভিজিৎ পালই আগামীতে, মানে এই আজকের জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ পালই আগামীতে শিলচরে বিজেপির মাফ করবেন, শিলচরে কংগ্রেসের টিকিট পেতে পারেন। এটা কিন্তু মোটামুটি একটা স্পষ্ট হওয়ার পথে আমরা লক্ষ্য করছি। অভিজিৎ পালের যে আমি রাজনৈতিক গ্রাফটা বললাম, যে ছোটবেলা থেকেই ছাত্র জীবন থেকে রাজনীতি করা এবং ধাপে ধাপে আজকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হওয়া, এবং তিনি অনেক সিনিয়রকে টপকে তিনি সভাপতি হয়ে গেছেন। এখন তিনি সভাপতি পদ ছাড়লে যিনি সভাপতি হবেন তিনি তার কাছাকাছি কোনো লোক হতে হবে, এটা কিন্তু নিশ্চিত। নাহলে কিন্তু আবার কংগ্রেসে একটা দ্বন্দ্ব দেখা দেবে। ধরুন অভিজিৎ পাল সরে গেলেন, এখানে সভাপতি হয়ে গেলেন তোমার বণিক, তাহলে কিন্তু কংগ্রেসের সাংগঠনিক ঝগড়াটা কিন্তু লেগেই থাকবে। এটা কিন্তু ঘটনা, আমরা যা বুঝেছি। অভিজিৎ পালও তার ঘনিষ্ঠ মনে বলেছেন তিনি এমন কাউকে জেলা সভাপতি চাইবেন যারা গত 5 বছর গত কয়েক বছর যারা কংগ্রেসের সবগুলো আন্দোলনে থেকেছেন বা পাশাপাশি থেকেছেন, এদের মধ্যে যদি কেউ সভাপতি হন তার আপত্তির কিছু নেই, এটা তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন। এখন প্রশ্ন হলো, বিজেপির সঙ্গে কি আদৌ পেরে উঠবেন অভিজিৎ পাল? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ বিজেপি আপনারা জানেন সাংগঠনিকভাবে অনেক মজবুত শিলচরে, এবং হিন্দুত্বের হাওয়ায় হিন্দু ভোট বেশি। এই সমস্ত কিছু মিলিয়ে বিজেপির সঙ্গে টক্কর দেওয়া শিলচর শহরে সোজা কথা নয়। কারণ শিলচর শহর কিন্তু একটা চিরাচরিত বিজেপির একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। আপনারা দেখেছেন 1991 সাল থেকে পর থেকে এটা আছে। 2011 সালে প্রতিটি নির্বাচনেই শিলচর যখন কংগ্রেসের অনেক পুরো হাওয়া ছিল, তখনও কিন্তু শিলচর থেকে বিজেপি জয়লাভ করেছে। মীনাংশুরা জয়লাভ করেছিলেন, পরপর 2বার মীনাংশুরা জয়লাভ করেছিলেন এই আসন থেকে। এর আগে সুবর্ণনাথ সেন, অর্থাৎ 15 বছর এই আসনটি বিজেপির দখলে ছিল যখন কংগ্রেস জমানা ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলা যায় যে এই যে শিলচর শহরে মানুষের যে একটা বিজেপি কেন্দ্রিক মানসিকতা, এটাকে কি ভাঙতে পারবেন অভিজিৎ পাল? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এবং শিলচরে যে জাতিগত ভোটের বিন্যাস আছে, এগুলো অনেকগুলো এখানে কারণ কাজ করছে। কিন্তু অভিজিৎ পালকে এই নির্বাচনে কংগ্রেস যদি টিকিট দেয়, তাহলে লড়াইটা কতটুকু হবে, কি হবে, সেটা একটা দেখার বিষয়। কারণ অভিজিৎ পাল আমরা দেখেছি তিনি যে তার যে কার্যকাল, সেই কার্যকালে তিনি কিন্তু অনেকগুলো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আবার এটাও আছে, অভিজিৎ পালের বিরুদ্ধে কংগ্রেসের একটা বিশাল বড় গোষ্ঠী সক্রিয় রয়েছে, আমরা ফেসবুকে দেখতে পাই। এবং অভিজিৎ পালের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ তারা ফেসবুকের মাধ্যমে আনতেন, এটা আমরা লক্ষ্য করেছি। যদিও এসব এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেননি। দেখুন, কে কি করেছে এটা তো ফেসবুকে আর মুখে বলে তো লাভ নেই, প্রমাণ করতে পারবেন না। প্রমাণ করতে না পারলে মানুষ এসব বিশ্বাসও করবে না। তো সুতরাং এইসব অভিযোগকে যে অভিজিতের খুব একটা ক্ষতি হবে এটা আমি ভাবছি না। এবং কংগ্রেস দল তার বিরুদ্ধে কতটুকু ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে সেটাও একটা দেখার বিষয়। কিন্তু কংগ্রেস কোন কালে আর ঐক্যবদ্ধ হয়ে কোন নির্বাচন লড়েছিল? আপনি যদি কংগ্রেসের নির্বাচন ইতিহাসটা দেখেন, তাহলে কংগ্রেস কোনো কালেই ঐক্যবদ্ধভাবে নির্বাচন লড়েনি। কংগ্রেস যেখানে জিতেছে সেখানে দলীয় যেসব কমিটেড ভোটার আছেন তাদের ভোটে এবং প্রার্থীর নিজস্ব ক্যারিশমায় কংগ্রেস জয়লাভ করে যে আসনে লড়েছে। এই যে শিলচর আসনে যে কংগ্রেসের প্রার্থীর জন্য যে
তেমন দৌড়াদৌড়ি নেই। এর কারণটা হলো কংগ্রেসেরই একাংশ ভাবছেন যে এখানে তো লড়ে লাভ নেই, এখানে দল হারবে। এবং হাইকমান্ডেরও ধারণা যে শিলচরে ঠিক আছে, অভিজিৎ পাল যখন দায়িত্ব নিতে চাইছে তাকেই দেওয়া হোক। কিন্তু অভিজিৎ পাল কিন্তু দীর্ঘ প্রস্তুতি চালাচ্ছেন এই নির্বাচনের জন্য, এটাও কিন্তু ঘটনা। এবং তাকে আটকানোর জন্য, এবং তিনি টিকিট পেলে বিজেপি কতটুকু লাভবান হবে বা বিজেপির কতটুকু সুবিধা হবে সেটাও একটা চর্চার, সেটা একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। অভিজিৎ পালের যে রাজনৈতিক যে আমরা ইয়েটা দেখতে পাই, তার যে স্টাইল, তিনি অনেকটা আক্রমণাত্মক রাজনীতি করেন। তো সেই রাজনীতি এবং তিনি শহরের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যাচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে এর সব কিছুর পরেও তোমাল বণিক কেন অনেকটা চুপ হয়ে থাকলেন, বা তিনি কেন এই মুহূর্তে বলছেন যে তিনি নির্বাচনে লড়তে চাইবেন না, এটা একটা বড় কথা। হয়তো তিনি তোমাল বণিক এই জন্যই কিছু বলছেন না যে জেলা সভাপতি যিনি হবেন তিনি কি তার পছন্দ মতো হবেন কি না, সেটা একটা বিষয়, বা এই অনেকগুলো সমীকরণ হয়তো কাজ করতে পারে এখানে। তো কিন্তু কংগ্রেস রাজনীতিতে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অনিশ্চয়তা ভরা। এটা আমি বলছি না যে তোমার আজকে বলছেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, কালকেও তো বলবেন করতে পারি, এটা বলতেই পারেন, কংগ্রেস রাজনীতিতে এসব হয়। তাই এই যে একটা শূন্য হয়েছে এখানে, এবং কংগ্রেসের হয়ে যেখানে কেউ তেমনভাবে লড়তে চাইছেন না, যেখানে তোমার বণিককেও সবাই প্রজেক্ট করছিলেন, কিন্তু বেশিরভাগ যারা তার সমর্থকরা, আর সেখানে যেহেতু তিনি এখানে লড়তে আগ্রহী নন, তাই এখানে স্বাভাবিকভাবেই অভিজিৎ পালের নামটা উঠে আসছে। অভিজিৎ পালের নামটাই 1 নম্বরে গেছে পর্যবেক্ষকের তালিকায়, এবং 2 নম্বরে আছেন সুজল বণিক। তো সুজল বণিক নামটা হয়তো এমনও হতে পারে যে দুটো নাম পাঠাতে হয়, তাই সুজল বণিকের নাম পাঠানো হয়েছে। তাই সব মিলিয়ে এটাই কথা যে শিলচরে যে নির্বাচনটা হবে এবার, লোকসভা বিধানসভা যে নির্বাচনটা হচ্ছে, এখানে কংগ্রেসের এখন পর্যন্ত, দেখুন আমি তো বলবো না যে পেয়ে গেছেন, এখন পর্যন্ত কংগ্রেসের টিকিট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অভিজিৎ পালের। আমি হয়তো বলে দিতাম 100%, কিন্তু বলছি না, কারণ রাজনীতিতে আপনি না হওয়া পর্যন্ত কোনো জিনিসকে পরিষ্কারভাবে বলতে পারবেন। আমি কি বলেছি, আমি খোলাতে বলেছিলাম যে কোনাত প্রকাশের সম্ভাবনা বেশি রাজ্যসভা, কিন্তু আমি পুরোপুরি কেন বলিনি, সেটা বলা ঠিক হবে না। ঠিক একইভাবে আমি বলছি যে অভিজিৎ পালেরই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি, এবং তিনি কতটুকু লড়াই করতে পারবেন এটা বুঝতে হলে আরও 3-4 মাস অপেক্ষা করতে হবে। নমস্কার।